নমস্কার, আমি অঞ্জন। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সৌমি। শুরু করছি প্রাইম টাইম ইঙ্গিত। মূলত এই বিষয় নিয়ে যা কিছুক্ষণ আগে পর্যন্ত আপনারা দেখলেন, শুভাংশু শুক্লা ইতিমধ্যেই শুভাংশুর শুভাগমন, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় এখানে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে রোল প্লে করছে, তা হলো বাংলার ক্ষেত্রে 25,752 জনের চাকরি চলে যাওয়া, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আবারও আজ নবান্ন অভিযানে পৌঁছে গিয়েছে সেই সব চাকরিহারারা। সুমন বিশ্বাস থেকে শুরু করে প্রমুখ অনেক চাকরিহারারা একত্রিত হয়ে নবান্ন অভিযানে গিয়েছে। এখনও পর্যন্ত যে লেটেস্ট আপডেট রয়েছে তা হলো 20 জনের প্রতিনিধি দল ইতিমধ্যেই নবান্ন পৌঁছে গিয়েছে এবং সেখানে আলোচনা পর্ব চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক ব্যাক স্টোরিগুলো কোন কোন জায়গায় রয়েছে? এসএসসির ক্ষেত্রে বিশেষ করে যেটা জানানো যাচ্ছে তা হলো 31শে ডিসেম্বর পর্যন্ত, 31শে ডিসেম্বরের মধ্যেই তাদের যাবতীয় নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মে মাস পর্যন্ত সময়সীমা ছিল, কিন্তু এই মুহূর্তে জুলাই মাস অর্থাৎ আজ 14 জুলাই পর্যন্তই শেষ। অনলাইনে আবেদন করা যেত, কিন্তু সেখানেও কিন্তু আরও 7 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 21 তারিখ পর্যন্ত সেই আবেদন করা যাবে অনলাইনে। এবার ঠিক এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রীতিমতো চাপানুতর। তার কারণ যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাই টিভি বাংলার পর্দায়, আজ দুপুর থেকে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল নবান্ন চত্বর জুড়ে। একেবারে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে চাকরিহারাদের মূলত ধস্তাধস্তির ছবি, একে অপরকে পুশ করছে, যেন একটা বিষয় পুরোপুরি পরিষ্কার করার চেষ্টা চলছে যে চাকরিহারারা কোনোভাবেই আন্দোলন করতে পারবে না, কোনোভাবেই বিক্ষোভ প্রদর্শন করতে পারবে না। কিন্তু কোনো এক জায়গায় তারা প্রত্যেকে অটুটভাবে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং একের পর এক তাদের যে মূল দাবিগুলো, সেই দাবিগুলো বোঝানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজও একই রকমভাবে তাদের দাবি দেওয়া পূরণের কথা তারা বলছেন, এবং তারা যা বলেছেন তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো তারা চাকরির পরীক্ষায় বসবে না। তার কারণ তারা যোগ্য, তাই যোগ্য হয়ে বারংবার এই চাকরির যে প্রমাণ, এই চাকরিতে তারা যে পরীক্ষাটা দিচ্ছে, সেই পরীক্ষা তারা যে বারংবার নিজেদেরকে প্রমাণিত করছে, এটা তারা করতে আর রাজি নয়। এবং তার সঙ্গে সঙ্গে ওয়েমার শিটের মিরর কপি, সেই বিষয়ের দিকেও আজ আলোকপাত করা হয়েছে আরও একবার। যদিও বা 20 জনের যে প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছে ইতিমধ্যে নবান্নের ভেতরে, মুখ্য সচিব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই তাদের সঙ্গে দেখা করেন কিনা, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। যদিও বা তারা বারংবার বলছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা রাস্তায় নামিয়ে নিয়ে আসবেন। একের পর এক সরকার বিরোধী স্লোগান শাউটিং করছিলেন চাকরিহারারা। সুমন বিশ্বাস যিনি প্রমুখ মুখ, এবং ঠিক সে জায়গায় সরাসরি মুখ্য সচিব প্রথমবার বারণ করে দেয় যে এক্ষেত্রে 18 জনের প্রতিনিধি দলই আসতে হবে, এবং সেখানেও রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয়। এবং পরবর্তীকালে মুখ্য সচিব হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পারমিশন নিয়ে 20 জনের প্রতিনিধি দলকে রীতিমতো নবান্নের ভেতরে আসার পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। বাকিটা সৌম্য করবে। পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে রীতিমতো আজ নবান্ন অভিযান চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি যে তারা হাওড়া স্টেশনের বাইরে থেকে সেখান থেকে মিছিল করে তারা নবান্নের দিকে অভিযান চালাচ্ছিল, এবং সেখানে নবান্ন চত্বরের আশেপাশ জুড়ে রীতিমতো পুলিশ প্রশাসনের তরফ থেকে বড় বড় ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল, যাতে তারা নবান্ন পর্যন্ত পৌঁছাতে না পারে এবং তাদের মিছিল যেন সেখানেই আটকানো যায়। এবং যথারীতি সেটি করা হয়েছিল পুলিশ প্রশাসন তরফ থেকে। তো হাওড়া স্টেশনের সামনে থেকে রীতিমতো যোগ্য শিক্ষক শিক্ষিকারা অভিযান শুরু করলেও, মিছিল অভিযান শুরু করলেও তারা কিন্তু নবান্নের আগেই কিন্তু আটকে দেওয়া হয়েছিল তাদেরকে। সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের রীতিমতো কলকাতা পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু আটকে দেওয়া হয়েছিল। আমরা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ঠিক কি বলেছেন শুনুন। বুঝতেই পাচ্ছেন যে একজন জেল কয়েদি বা একজন আসামিকে তাদেরকে কি মাধ্যমে বলতে চাইছি এটাই, যে যারা প্রকৃত শিক্ষক, যারা প্রকৃত যোগ্য, তাদেরকে আপনি নিজের অযোগ্যতার মাধ্যমে বেড়ি দিয়ে বেঁধে রাখতে পারবেন না। যে অযোগ্যতা, যে অশিক্ষা আপনার মধ্যে রয়েছে, সেই অশিক্ষার বন্ধন থেকে বেরিয়ে যারা প্রকৃত যোগ্য তাদের সেই যোগ্যতাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন, এবং যারা সত্যিই কোনো দোষ করেনি তাদেরকে অন্তত সসম্মানে তাদের চাকরিতে পুনর্বহাল রাখুন। এটুকুই আমাদের দাবি। এটা আমাদের রাজ্য সরকার, যারা আমাদের নিয়োগ করেছেন, সমস্ত নিয়োগ কর্তৃপক্ষ, এবং যারা আমাদের সমস্ত প্রক্রিয়াটা করেছেন, তাদের সবার কাছে আমাদের এই বার্তা। প্রথমত আমরা তো এখন যে জায়গায় আছি, যে অবস্থায় আছি, খুব সংকটের। তো আমরা আসলে খরস্রোতা নদীর মতো হয়ে গেছি, যেখানে বাধা পাবো সেখানে ভাঙবো, সেখানে চুরবো, নতুন রাস্তা তৈরি করব। শুধু আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে।
লক্ষ্য যদি আমার কাছে স্মুথ হয় তাহলে ভালো, আর যদি লক্ষ্য আমার কাছে স্মুথ না হয়ে লক্ষ্য যদি আমার কাছে ব্যারিকেডের হয় তাহলে ব্যারিকেড ভাঙতে হবে, ব্যারিকেড ভেঙে এগোতে হবে। যে কোনো মূল্যের আগেও আমরা এইভাবে কাজ করেছি, এগিয়েছি। ফলে এবার আজকে আমরা যে কোনো মূল্যে যে কোনোভাবে আমাদের দাবি নিয়ে আমরা পৌঁছাতে চাইবো। আমরা সুস্থভাবেই পৌঁছাতে চাইছি, গণতান্ত্রিক উপায়েই পৌঁছাতে চাইছি। যদি সেই পথে প্রতিবন্ধকতা তৈরি করা হয় বা করার চেষ্টা করা হয় তাহলে নিশ্চয়ই আমরা সেই জায়গায় ইয়ে করব। আপনারা কি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন? একদমই তাই, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছি। দীর্ঘদিন ধরে এটা আমাদের দাবি। কি সমস্যা, কেন আমাদের যেহেতু রিভিউ আটকে আছে, তাই রিভিউটা ইমিডিয়েট আমাদের, যাতে রিভিউ থেকে আমরা মুক্তি পেতে পারি, রিভিউ থেকে আমাদের যাতে ফিরিয়ে আনা যায়, সেই ব্যবস্থা সেই জায়গা থেকে আমাদের আনবে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ভরসা তো একটু হলেও রয়েছে। কেন বলছি ভরসা রয়েছে? সেটা সরকারের পক্ষ থেকে না, সেটা সরাসরি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তার কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আরটিআই করা হয়েছে এবং এই রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ঠিক কী বার্তা দেয় এটাও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু নেহাত এই রিভিউ পিটিশনের যে উত্তর তারা দেবেন না এমনটাও কিন্তু নয়। তাই একটু হলেও আশার আলো দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাকরিহারাদের মূল যে দাবি তা হলো তারা আর চাকরির পরীক্ষায় বসতে চাইছে না। 31শে ডিসেম্বরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা, সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে তাদেরকে আবারও চাকরির পরীক্ষা দিতে হবে, ঠিক যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, যেমনটা সুপ্রিম কোর্টেরও নিদান ছিল। কিন্তু প্রশ্ন হলো, যারা চাকরির পরীক্ষায় বসতেই চাইছে না তাহলে তারা চাকরিটা পরবর্তীকালে বহাল রাখবেন কি করে? দেখুন, এক্ষেত্রে সরকারের সত্যি কিছু করার রয়েছে কিনা এটা নিয়েও একটা বড়সড় প্রশ্ন রয়েছে। নেহাত ফেলে দেওয়া যাবে না এই দাবি, কিন্তু চাকরি হারারা কি করবেন? দিনের পর দিন তারা রাস্তায় বসে রয়েছেন, চকডাস্টার ছেড়ে তাদেরকে এখন প্ল্যাকার্ড হাতে প্রতীকী অভিযান করতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই সমস্ত বিষয়ে আরও বিশদে আপডেট নেব। রয়েছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। একটা বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এখনও পর্যন্ত চাকরিহারারা অসন্তোষ প্রকাশ করছেন, তারা মেনে নিতে পারছেন না তাদের এই যাবতীয় দাবি দেওয়া। ইতিমধ্যে 20 জনের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে নবান্নের ভেতরে। কি আপডেট বেরিয়ে আসছে ঘড়িকাটা ঠিক 5টা 11? অভ্রদীপ। একদমই, দেখো, চাকরিহারা শিক্ষকদের প্রায় 18 জনেরও বেশি প্রতিনিধি দলকে নবান্নে নিয়ে যাওয়ার কথা থাকলেও আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিবপুর পুলিশ লাইন, সেইখানে নিয়ে আসা হয়েছে। এবং এখানেই রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি তারা দুজন ছিলেন এবং তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে চাকরিহারা শিক্ষিকাদের সঙ্গে। এবং তারপরে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি তারা বেরিয়ে গিয়েছেন এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত যে আলোচনা সেটা কিন্তু চলছে হাওড়া পুলিশ কমিশনারের সঙ্গে, তেমনটাই আমরা জানতে পারছি। তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিপত্র তারা পেশ করেছেন। তাদের যে দাবি 22 লক্ষ যে ওএমআর সেটাকে পাবলিশ করতে হবে, তার পাশাপাশি এই যারা যোগ্য রয়েছেন সেই যোগ্যদের যে সার্টিফাইড লিস্ট, সেই লিস্ট এই আলোচনা চলাকালীনই দিতে হবে। তার পাশাপাশি তারা চাকরিতে বসার জন্য যে পরীক্ষা নেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, যে নির্দেশ দিয়েছিল, সেই পরীক্ষায় তারা বসতে চাইছেন না। সেই পরীক্ষায় না বসে রিভিউ পিটিশনের ওপর জোর দিয়ে তাদেরকে আবারও চাকরিতে পুনর্বহাল করাতে হবে, সেই দাবি রয়েছে। সেই সমস্ত দাবি নিয়ে আজকে তারা নবান্ন অভিযান করেছিলেন। একদিকে যেরকম এই বৈঠক কিছুক্ষণ আগে পর্যন্ত চলছিল, এখনও কিন্তু বৈঠক চলছে, যদিও রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি তারা দুজনই বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তার পাশাপাশি মল্লিক ফটকে, যেখানে পুলিশের তরফে আটকানো হয় এই মিছিলকে, সেইখানে কিন্তু চাকরিহারাদের অধিকাংশ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু এখনও বসে অবস্থান করছেন। এই বৈঠক থেকে কি সমাধান সূত্র বা কি সূত্র বেরিয়ে আসে সেই বিষয়টা নিয়ে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন এবং তাদের পরবর্তী যে আন্দোলনের কর্মসূচি কিভাবে তারা চালিয়ে নিয়ে যাবেন সেটা কিন্তু তারা ঠিক করবেন। এবং আমরা অপেক্ষা করছি কখন এই চাকরিহারা শিক্ষকদের 18 জনেরও বেশি প্রতিনিধি দল তারা বেরোবেন এই যে শিবপুর পুলিশ লাইন থেকে, এবং তারপরেই তারা কিন্তু সেটা স্পষ্ট করবেন।
অনেক ধন্যবাদ অর্ণদীপ সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আপনারা শুনলেন একেবারে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে রাখলাম। ইতিমধ্যেই 20 জনের যে প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে নবান্নে, আলোচনা প্রসঙ্গে ঠিক কি উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আবারও একই জায়গাতে, তা হলো ওএমআর শিটের মিরর কপি কেন এখনও দেওয়া যাচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে কি সরকার, এই প্রশ্নটাও বারংবার উঠে আসছে বিরোধী শিবির থেকে, রাজনৈতিক বিশ্লেষকদের পক্ষ থেকে, অধ্যাপকদের পক্ষ থেকে, প্রত্যেক বুদ্ধিজীবীদের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে চাকরি হারাদের মধ্যে এখনও সেই অসন্তোষ প্রকাশ বারংবার সামনে আসছে যে তারা কেন কোনো খারাপ কাজ না করে, কোনো রকম দুর্নীতির সঙ্গে নিজেদের না জড়িয়ে তারা তাদের চাকরিটা হারালে। এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কেউ অত্যন্ত কষ্ট পাচ্ছেন, এবং পুলিশের সঙ্গে আজ যে ধস্তাধস্তি দেখা গিয়েছে এটা বাঞ্ছনীয় নয়। বারংবার শিক্ষকদেরকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির শিকার হতে হচ্ছে, বারংবার পুলিশদেরকে রাস্তায় নামতে হচ্ছে, চাকরিহারা শিক্ষকরা দিনের পর দিন তাদের চাকরি ফেরত পাওয়ার জন্য রাস্তায় নামছেন। এ ছবি বাঞ্ছনীয় নয়। বারংবার বাংলার বুকে এই ছবিগুলো একটু হলেও আঘাত দিচ্ছে বাংলার মূল কেন্দ্রবিন্দুতে। 26শে বিধানসভা নির্বাচনের আগে এই লড়াই যদি না থামানো যায়, আমি আবারও রিপিট করছি, যদি 26শে বিধানসভা নির্বাচনের আগে এই লড়াই সত্যি একটু হলেও থিতু না করা যায়, যদি চাকরিহারাদের মনে সন্তোষ ভাব তৈরি না করা যায়, তাহলে এটার প্রভাব খুব স্বাভাবিকভাবে ভোটের মার্জিনে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি চাকরিহারাদের যে আন্দোলন, যে বিক্ষোভ, তারা রাস্তায় বসে রয়েছেন, এবং কিছু জন অর্থাৎ যে 20 জনের প্রতিনিধি দল তারা নবান্নের ভেতরে প্রবেশ করেছেন। মুখ্য সচিব থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা চলবে। ঠিক কী বিষয় উঠে আসে এটাই এখন দেখার। এই মুহূর্তে আমরা দেখবো যে নবান্ন অভিযানে ঠিক কি কি ঘটেছে এবং কি কি হয়েছিল, সেই নবান্ন অভিযান আমরা দেখে নেব। এসএসসির যোগ্য শিক্ষা অধিকার মঞ্চ শিক্ষকদের অধিকারের আয়োজিত একটি প্রতিবাদ মিছিল চলছে। এসএসসি নিয়োগে অনিয়মের অভিযোগে চাকরি হারানো প্রার্থীরা হাওড়া স্টেশনে ঠিক সকাল প্রায় 11টায় একসঙ্গে জড়ো হয়ে নবান্নের দিকে যাত্রা শুরু করেন। যোগ্য শিক্ষা অধিকার মঞ্চ অর্থাৎ যোগ্য শিক্ষকদের অধিকারের প্ল্যাটফর্ম সেটা সবাই মিলে একত্রিত হয়ে তারা ঠিক সকাল 10টার মধ্যে একত্রিত হয়ে, সমাপ্তি সকাল প্রায় 11টার সময় একত্রিত হয়ে তারা এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। পদযাত্রার পূর্বাভাসে পশ্চিমবঙ্গ সরকার নবান্নের চারপাশে কড়া নিরাপত্তা মোতায়েন করেছে। ব্যারিকেড, জলকামান, দাঙ্গা পুলিশ, কংক্রিটের মর্টার, ড্রোন এবং সিসিটিভি ফুটেজ সেখানে নজরদারি চালিয়েছে। আইনি দিক থেকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এসএসসি পুনর্বহাল মামলার শুনানি করছে, যেখানে অযোগ্য প্রার্থীদের বয়স শিথিলকরণ এবং শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর প্রদানের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। প্রতিবাদীরা কারা? এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি প্রার্থী এবং প্রাথমিক স্তরের শিক্ষক যারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে যোগ্যতা অর্জন, অনিয়মের কারণে যাদের যোগ্যতা হারিয়েছে, এক প্রকার তারা অর্জন করতে পারেনি সেই যোগ্যতা, তাদেরকে নিয়েও কথা উঠেছে। এবং তাদের দাবি ঠিক কি? তারা নিয়োগপত্র প্রদান, তাদের চাকরিতে পুনর্বহাল, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং অকলঙ্কিত প্রার্থীদের ক্ষতিগ্রস্ত করার সিদ্ধান্তগুলি পর্যালোচনার দাবি করে। পূর্ববর্তী সমাবেশ এটি প্রথম মিছিল নয়। জুলাইয়ের গোড়ার দিকে একই রকম একটি নবান্ন অভিযান ঘটেছিল, যার ফলে কঠোর পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল হাওড়া ময়দানে চেইন ব্লকিং এবং নবান্নের ঠিক আগে বাহিনী মোতায়েন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌমেন সেন এবং স্মিতা দাস দে আর যোগ্যতার সীমা, বিশেষ করে কলঙ্কিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স চিহ্নের মানদণ্ড এবং অভিজ্ঞতা বোনাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করে বিক্ষোভকারীরা বিক্ষোভ তীব্রতর করতে পারে। হাওড়া নবান্ন করিডোরে পদযাত্রার প্রশস্ততা বা অবরোধের ফলে যানবাহন বা ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেদিকে নজর দিতে হবে। কর্তৃপক্ষ সতর্ক রয়েছে, নবান্নের কাছে যে কোনো সংঘর্ষ বা বিশৃঙ্খলা আরও বাড়তে পারে, কারণ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে।
এদিন মিছিলে এক চাকরিহারা কয়েদির মতো সেজে পথে নামেন। বুকে কালো পিচবোর্ডে লেখা, মগজেতে আছে আমার কুশিক্ষার মন্ত্র, মেরুদণ্ড ভাঙবো মেধার শিকার ষড়যন্ত্র। চাকরিহারাদের দাবি, শিক্ষকদের আজ ক্লাসরুম থেকে রাস্তায় নামিয়ে এনেছে যারা, তাদের এর জবাব দিতে হবে। তাই নবান্নের পথে যাচ্ছি, অথচ আমাদেরই রাস্তা আটকাতে এত তোড়জোড়। কি করেছি যে রুখতে হবে? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছি, আর কি করেছি? আজ আমরা দেখা করব, অঙ্গীকার নিয়ে এসেছি। এমনই কিন্তু একজন চাকরিহারা কয়েদির মতো সেজে পথে নেমেছেন। আপনাদেরকে রুখে দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা প্রশাসন করে রেখেছে। এমনই এক প্রশ্নে যেতে পারবেন নবান্ন? প্রশ্নের উত্তরে একজন চাকরিহারা শিক্ষক বলেছেন, এটা তো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এটা নবান্ন অভিযান নয়, তারা শান্তিপূর্ণ অভিযান করছেন না, এটা আসলে জঙ্গি এখানে একত্রিত হয়েছে এবং সন্ত্রাসবাদীরা হামলা করতে যাচ্ছে। হয়তো আরো বড় সন্ত্রাসবাদীর ঘর আছে, নবান্ন বলে পরিচিত, সেরকমটাই মনে হচ্ছে আয়োজন দেখে। যাই হোক, আজকে শুনলাম যে জল কামানের ব্যবস্থা রাখা হয়েছে। আমি তো ব্যক্তিগতভাবে ভেবেছিলাম স্নান করে আসবো না, কারণ এত বড় ব্যবস্থা স্নান করার জন্য। চাইবো খাবার হিসেবে যেন লাঞ্চে যোগ্য অযোগ্যের তালিকা এবং সাথে যেন ওএমআর গুলিও দেওয়া হয়। তাই একদিকে যখন এরকম ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ঠিক নবান্ন চত্বরের আশপাশে, তখন ঠিক এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মামলার শুনানি ইতিমধ্যে শেষ। এই মুহূর্তের বড় খবর সামনে রাখছি টাইটি বাংলার পর্দায়। এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখলো ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট। এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার চূড়ান্ত শুনানি শেষ। রায়দান স্থগিত রেখে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রায়দান স্থগিত রাখা হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। এই মুহূর্তের বড় খবর সামনে রাখছি, ডিভিশন বেঞ্চের শুনানি শেষে রায়দান স্থগিত। নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি নিয়ে মামলার রায় স্থগিত। এসএসসি নতুন নিয়োগ নিয়ে জট, হাইকোর্টে রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে। হাইকোর্টের রায়দান আপাতত স্থগিত। নবান্নমুখী চাকরিহারাদের মিছিল কিছুক্ষণ আগেও আপনাদের সামনে রাখছিলাম, যেখানে সরাসরি 20 জনের প্রতিনিধি দল নবান্নের ভেতরে প্রবেশ করছে, তখন ঠিক সেখানে রায়দান চলছিল। অর্থাৎ আজ রায়দান স্থগিত রাখা হলো। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মামলার শুনানি শেষ হয়েছে আজ। এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কবে হবে রায়দান, সে বিষয় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে যে বড় খবর ব্রেক করছি আমরা, এসএসসি নতুন নিয়োগ নিয়ে জট, হাইকোর্টে রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে। এবার কি করবেন চাকরিহারা শিক্ষকরা? হাইকোর্টের রায়দান স্থগিত। এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মামলার চূড়ান্ত শুনানি শেষ। যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চ আয়োজিত প্রতিবাদ মিছিল আজ সারাক্ষণ ধরে আমরা দেখেছি, কিন্তু কলকাতা হাইকোর্টও চলছিল সেই বিষয় নিয়েই মামলা শুনানি। এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মামলার শুনানি ইতিমধ্যেই শেষ। রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্ট। এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার চূড়ান্ত শুনানি শেষ। রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার চূড়ান্ত শুনানি শেষ। রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এসএসসি নতুন নিয়োগ নিয়ে জট, রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়দান আপাতত স্থগিত। এবার কি করবেন চাকরিহারা শিক্ষকরা? এসএসসি নতুন নিয়োগ মামলায় মামলার চূড়ান্ত শুনানি শেষ। ইতিমধ্যেই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের শুনানি শেষে রায়দান স্থগিত। এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার চূড়ান্ত শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এসএসসি নতুন নিয়োগ নিয়ে জট, নবান্নমুখী চাকরিহারাদের মিছিল। ইতিমধ্যেই হাইকোর্টে রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে। এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার চূড়ান্ত শুনানি শেষ। রায়দানে স্থগিত রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের শুনানি শেষে রায়দান স্থগিত। নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে মামলার রায় স্থগিত। এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। ইতিমধ্যে রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, ডিভিশন বেঞ্চে শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হলো, কি জানতে পারছো? একদমই দেখো, দুটো বিষয় যে এই যে এসএসসি যে নতুন নিয়োগ প্রক্রিয়া যে গত 30শে মে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, মূল যে মামলাটা ছিল প্রথম বিজ্ঞপ্তি জারি হওয়ার পর যেটা নিয়ে প্রথম মামলা হলো নতুন করে জটিলতা, সেটা হচ্ছে এই যে গত 30শে মে রাজ্য শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই বিজ্ঞপ্তিকেই কিন্তু চ্যালেঞ্জ করা হয়। কিছু বঞ্চিত চাকরি প্রার্থী তারা চ্যালেঞ্জ করেন। যে কেন চ্যালেঞ্জ করেন, তাদের বক্তব্য ছিল যে নতুন নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি সেটা বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। 2016 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেখানে 2016 সালে লিখিত পরীক্ষা ছিল 45, সেটা বাড়িয়ে 60 করা হয়েছে। এবং এই নতুন নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি অনুযায়ী দুটো নতুন বিষয় এই পরীক্ষায় যোগ করা হয়েছে। একটা হচ্ছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর এবং ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর, যেটা 2016 নিয়োগ প্রক্রিয়ার অংশ ছিল না। এবং ফলে চাকরি প্রার্থীদের যেটা মামলাকারী যেটা বক্তব্য যে তারা আবারও নতুন করে বঞ্চিত হবে, কেননা তারা তো নিয়োগই পায়নি 2016 সালে দুর্নীতির কারণে তারা নিয়োগ পায়নি। তাহলে তারা যদি এই যে নতুন করে শিক্ষকতার অভিজ্ঞতা তাদের নেই, ফলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা যদি বসে তাহলে এই শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর এবং ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর সেই টাকা থেকে তারা বঞ্চিত হবেন। অর্থাৎ পরীক্ষায় বসার আগেই তারা 20 নম্বর তাদের বাদ দিয়ে পরীক্ষায় বসতে হবে, ফলে তারা নতুন করে বঞ্চিত হবেন। এটা 1 নম্বর দাবি বিরোধিতা ছিল। আর 2 নম্বর নতুন বিজ্ঞপ্তির বিরোধিতা ছিল যে বয়স ছাড়ের ক্ষেত্রে যে নতুন কথা বলা হয়েছে যে একবার পরীক্ষায় বসার পর আর বয়স ছাড় পাওয়া যাবে না। ফলে সেই দুটোকে চ্যালেঞ্জ করেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে অবৈধ বলে তারা দাবি করেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে উল্লঙ্ঘন করা হয়েছে এই দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে মামলা হয় এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে মামলা হওয়ার পর দুটো নির্দেশ আসে। এক হচ্ছে যে অযোগ্যদের বাদ দিয়েই নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং এই যে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল গত 30শে মে, সেই বিজ্ঞপ্তিকে পরিবর্তন করতে হবে, বদল করতে হবে, করে আবারও নতুন করে বিজ্ঞপ্তি করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়, আজকেও শুনানি চলে। সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর যেটা দাবি ছিল আজকে শুনানিতে, যে কোন বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা হবে সেটা চাকরি প্রার্থী তারা নিজেরা ঠিক করে দিতে পারে না। এবং পাশাপাশি রাজ্যের আরও একটা দাবি যে 2016 সালের পর 2019 এবং 2025 এই 3টে নিয়োগ প্রক্রিয়ার বিধি এই মুহূর্তে তাদের হাতে রয়েছে। বিজ্ঞপ্তি 2016 সালের একটা বিজ্ঞপ্তি ছিল যেটা নিয়ে মামলা হয়েছিল এবং চাকরি বাতিল হয়েছিল 25,753 জনের। তারপরে 2019 সালে নতুন করে একটা নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এসএসসিতে, সেটার জন্য একটা বিজ্ঞপ্তি ছিল। এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্ট যে 2016 সালে চাকরি বাতিল করার পর যে নতুন নির্দেশ দেয় নতুন নিয়োগ প্রক্রিয়া করার, সেটার জন্য 2025 সালে 30শে মে যে বিজ্ঞপ্তি জারি করেছিল। অর্থাৎ এসএসসির 3টে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি এই মুহূর্তে রাজ্যের হাতে আছে। কোনটা মেনে তাহলে এই নতুন নিয়োগ প্রক্রিয়া হবে সেটা রাজ্য সরকারের কাছে পরিষ্কার নয়। সেই নিয়ে আজকে দীর্ঘ সওয়াল জবাব হয়। পাশাপাশি মামলাকারীদের যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী তারা আজকে কোর্টে সওয়াল করেন যে যেহেতু সুপ্রিম কোর্ট 2016 সালের চাকরি বাতিল করেছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া মেনেই এই নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে, বাড়তি নতুন করে কেন তাহলে বাড়তি পদ তৈরি করা হলো এবং এই যে একাধিক পরিবর্তন, নাম্বারের বিভাজনের ক্ষেত্রে পরিবর্তন আনা হলো, এই যে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা লাইভ ডেমনস্ট্রেশনের জন্য 10 করে 20 নম্বর যোগ করা হলো। আগের নিয়ম ছিল 2016 সালের যে নিয়ম ছিল যে প্রত্যেকটা পরীক্ষায় বসার সময় চাকরি প্রার্থীরা বয়সের ছাড় পাবে, কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বয়সের ছাড় একবারই মাত্র পাবে চাকরি। ফলে এইগুলো কেন পরিবর্তন করা হলো। পাশাপাশি অঞ্জন আরও একটা বিষয়, আজকে কলকাতা হাইকোর্টে আরও একটা নতুন করে এসএসসি বিজ্ঞপ্তি নিয়ে মামলা হয়েছে যে বিশেষভাবে বিএড যারা ডিগ্রি পেয়েছেন তারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পেরেছিল, কিন্তু এই যে নতুন যে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি গত 30শে মে রাজ্য শিক্ষা দপ্তর জারি করেছে সেখানে বিশেষ বিএড ডিগ্রিধারীদের কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে না। ফলে এই যে একাধিক জটিলতা,
এই মামলার শুনানি হয় আজকে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। দীর্ঘ শুনানি চলে এবং দীর্ঘ শুনানির পর কিন্তু চূড়ান্ত শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত হয়েছে। রায়দান হয়তো কয়েকদিনের মধ্যেই হবে, কিন্তু নতুন করে যে জটিলতাটা তৈরি হলো অঞ্জন, যে আজকে আবার একটা নতুন করে যে মামলা হলো এই নতুন বিজ্ঞপ্তিকে নিয়ে, যে কথাটা বললাম যে বিশেষ বিএড ডিগ্রিধারী যারা, তারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে থেকে অনেকে চাকরি পেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গেছিল। ফলে এবার নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে কিন্তু তারা অভিযোগ করছে যে এই বিশেষ বিএড ডিগ্রিধারীরা কিন্তু পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না, তাদের দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু আজকে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এই যে অনলাইনে আবেদনের যে শেষ সময়সীমা ছিল 16ই জুলাই পর্যন্ত, সেটাকে বাড়িয়ে 14ই জুলাই পর্যন্ত, সেটাকে আরও 7 দিন বাড়ানো হয়েছে, 21শে জুলাই পর্যন্ত করা হয়েছে। কেননা এই যেহেতু কলকাতা হাইকোর্টে ওবিসির একটা মামলা চলছে, ওবিসি সার্টিফিকেটের, তার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে বেশ কয়েকদিন এই অনলাইনে আবেদনের পোর্টাল বন্ধ ছিল। সেই কারণে এসএসসি এই 7 দিন অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়েছে। কিন্তু এই মামলাকারীদের অভিযোগ যে নতুন করে সুযোগ দেওয়া হলেও তাদের কোনো সুযোগ দেওয়া হয়নি, অর্থাৎ যাদের বিশেষ বিএড স্পেশাল বিএড ডিগ্রি রয়েছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে, কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে কিন্তু আর আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে না। ফলে আজকে আবারও নতুন করে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে একটা মামলা হয়েছে। ফলে এই যে নতুন বিজ্ঞপ্তিকে ঘিরে একটা রায়দান স্থগিত আজকে, যেটা যে দুটো অভিযোগে যে নম্বরের বিভাজন এবং বয়স সীমা নিয়ে প্রশ্ন, বৈধতা, নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন, এবং মামলাকারীদের দাবি যে 2016 সালের বিজ্ঞপ্তি মেনেই নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে। যেহেতু 2016 সালের প্যানেল বাতিল হয়েছে, তাই 2016 সালের বিজ্ঞপ্তি মেনেই পড়তে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। সেটা আজকে চূড়ান্ত রায়দান হয়েছে, কিন্তু এই চূড়ান্ত শুনানি হয়েছে, রায়দান স্থগিত। এবং তারপরে আবারও আজকে নতুন বিজ্ঞপ্তি নিয়ে একটা মামলা হলো স্পেশাল বিএড ডিগ্রিধারীদের, তাদের সুযোগ দেওয়া হচ্ছে না বলে। ফলে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল যে এই যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি, সেটাকে পরিবর্তন করতে হবে, সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য এসেছিল, সেটার রায়দান স্থগিত। পাশাপাশি আবার নতুন বিজ্ঞপ্তি নিয়ে আবারও নতুন করে কলকাতা হাইকোর্টে মামলা। ফলে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জট কিন্তু বজায় রইল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয় সেটা দেখার, তারা সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে কিনা যে নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিকে পরিবর্তন করতে হবে, 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তি মানে পরীক্ষা করতে হবে। আবার পাশাপাশি আজকে নতুন মামলা হলো, সেটার শুনানি হয়তো এই সপ্তাহতেই হবে, যে স্পেশাল বিএড ডিগ্রিধারীরা তারা নতুন বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাচ্ছে না। ফলে নতুন নিয়োগ প্রক্রিয়াও কিন্তু একাধিক জটিলতার মধ্যে দাঁড়িয়ে রইল। একেবারে শনি 7:30 লেগে গিয়েছে, কিছুতেই একের পর এক জট লেগেই রয়েছে, অব্যাহত থাকছে, সেই জট কাটছেই না। শনি 7:30 একদমই, শনি 7:30 কেন যদি আরও কোনো জটিলতা থাকে, আরও বড় জটিলতা, সেই জট কিন্তু তৈরি হয়েছে। এই গিট কিভাবে ছাড়ানো যাবে, এবং মাথায় রাখতে হবে অঞ্জন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে 31শে ডিসেম্বরের মধ্যে এই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদের হাতে ধরিয়ে দিতে হবে, এবং 1 জানুয়ারি 2026 সালের 1 জানুয়ারি থেকে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পাশ করা শিক্ষকরা তারা স্কুলে যোগ দেবেন। ফলে রাজ্যের হাতে কিন্তু সময়টা কিন্তু খুবই কম, আজকে জুলাই মাসের মাঝামাঝি, আর হাতে 3.5 থেকে 4 মাস সময় রয়েছে। এর মধ্যে পরীক্ষা নিতে হবে, এর মধ্যে খাতা দেখা, নম্বর ব্রেকআপ সহ আপলোড করা, ইন্টারভিউ, কাউন্সিলিং, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, সমস্ত কিছু করে ফাইনাল লিস্ট, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে হবে, তাদেরকে কোথায় কোথায় কত ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী পোস্টিং দিতে হবে। এই গোটা প্রক্রিয়াটা শেষ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে, এটা সুপ্রিম কোর্টের অর্ডার। ফলে এখন যদি শুরু থেকে ফলে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যদি একাধিক জটিলতা তৈরি হয়, তাহলে এবার যদি জটিলতা যদি বাড়তে থাকে, তাহলে ফলে ফলে সেইটা বাকি প্রক্রিয়াগুলো আরও সময় পিছাবে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লঙ্ঘন হলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে, এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যদি সুপ্রিম কোর্টের এই নির্দেশ না মানে, তাহলে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। সেই হুঁশিয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সঞ্জীব খান্ডা কিন্তু দিয়ে রেখেছেন। ফলে রাজ্যের কাছে এখন মানে শনির 7:30 দশাই বলো বা
চরমতর জট বলো, যেটাই বলো সেটাই কিন্তু এখন খুব কঠিন পরিস্থিতি। এদিকে আবার আজকে আমরা দেখলাম এসএসসির চাকরিহারারা কিন্তু শিক্ষক শিক্ষিকারা তারা নবান্ন অভিযান করলেন, তাদের দাবি তাদেরকে পুনর্বহাল করতে হবে চাকরিতে। রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে, সেই রিভিউ পিটিশনের শুনানিও কবে হবে সেই নিয়েও আজকে একটা নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো। কেননা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর গাওয়াই তিনি গুরুতর অসুস্থ হয়ে আজকেই দিল্লির এইমস হসপিটালে ভর্তি হয়েছেন। ফলে তার সুস্থ হওয়ার যতদিন না হবেন, ফলে এই রাজ্য সরকারের রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টের শুনানি হবে না। কেননা যেটা সম্ভাবনা ছিল যে এই মাসের শেষের দিকেই হয়তো রাজ্য সরকারের যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে তার শুনানি হতে পারে, কিন্তু আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি.আর গাওয়াই তিনি গুরুতর অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি হয়ে গিয়েছেন। ফলে এই রিভিউ পিটিশনের শুনানি কবে হবে, কোন মাসে হবে কেউ জানে না। ফলে গোটা বিষয়টাই, গোটা এই নতুন নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু এখন কিন্তু চরম প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রইল। এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই দুটো ক্ষেত্রেই কী রায় দেয় সেটাও কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। কেননা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে অযোগ্যদের বাদ দিয়েই নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে, অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এবং যদি কোনো অযোগ্য নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার আবেদন করে তাহলে তাদের আবেদন বাতিল করতে হবে। সেই একটা বড় ফাঁপড়ে পড়েছে রাজ্য সরকার, কারণ রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে জোর সওয়াল করেছিল অযোগ্যদের হয়ে যে তাদের ভবিষ্যতে অপূরণীয় ক্ষতি হবে, একই অপরাধে দুবার করে শাস্তি হতে পারে না। তাই সেই দাবি ধোপে টেকেনি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে। ফলে সেটা একটা রাজ্যের কাছে ধাক্কা। এরপরে যদি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে আবার পরিবর্তন করতে হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে, তাহলে কিন্তু এই জটিলতা বাড়বে এবং হয়তো অবাক হওয়ার কিছু থাকবে না যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করেছে আবার একটা নতুন করে পিটিশন করবে যে 31শে ডিসেম্বরের যে সময়সীমা দেওয়া হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার, সেই সময়সীমা আরও বাড়ানো হোক। সেই আবেদনও যদি রাজ্য সরকার করে তাহলে অবাক হবার কিছু থাকবে না, কেননা এক্ষেত্রে রাজ্য সরকারের এখন হাত পা বাঁধা। অঞ্জন, একেবারে তার মানে এই সব চাকরিহারাদের অনেকটা শাকের করাতের মতো অবস্থা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একাধিক প্রশ্ন উঠে আসছে, কিন্তু উত্তর একেবারেই অধরা। অনেক ধন্যবাদ রিভিক সঙ্গে থাকার জন্য, একেবারে এতটা বিস্তারিতভাবে বোঝানোর জন্য। আপনারা শুনছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি জট যেন কিছুতেই কাটছে না, বহাল তবিয়তে রয়েছে রাজ্যের বুকে এখনও এই চাকরি জট। মূলত চাকরিহারাদের অনেক একাধিক দাবি রয়েছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে রাজ্য সরকার বারংবার রিভিউ পিটিশন হয়তো দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে জট কি সত্যিই কাটবে? 31শে ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা, সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সে নিদান সম্পূর্ণ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কোনো মতেই রাজ্য সরকার সেই নিদান ক্রস করতে পারবে না, ক্রস চেক করতে পারবে না, তাদেরকে সেটা মানতে তারা বাধ্য। খুব স্বাভাবিকভাবে 31শে ডিসেম্বরের পরে হোয়াট নেক্সট, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চাকরিহারারা সত্যিই কি আবারও বহাল তবিয়তে চক ডাস্টার হাতে স্কুলে ফেরত যেতে পারবে? এই প্রশ্ন নিয়েই এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন প্রাইম টিভি বাংলা, প্রাইম টাইম ইঙ্গিত।